আসসালামু আলাইকুম। সোজা কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশে এবং বিদেশে বসে যারা দেশ টিভির এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় এভারেস্টে বাংলাদেশ। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। সামনে আমার বাঁদিকে রয়েছেন জনাব এনাম তালুকদার। তিনি পেশায় বৈমানিক, তবে পর্বত অভিযাত্রী এবং নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের অন্যতম উপদেষ্টা। তার পাশে রয়েছেন জনাব তৌহিদ হোসেন, তিনিও পর্বত অভিযাত্রী এবং নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের সদস্য। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের ছেলে মুসা ইব্রাহিম এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন এবং তিনি প্রথম বাংলাদেশি যিনি এভারেস্টের চূড়ায় যেতে পেরেছেন। তার জন্য সমস্ত বাংলাদেশ গর্বিত। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট ক্লিপিংস দেখি। কিন্তু যখন সে হিমালয় গিয়ে মানে এভারেস্ট জয়ের সে পরিকল্পনা করলো, দু একবার গেল, তখন বুঝলাম, বললো যে এই জন্য আমি যাচ্ছি। তখন আমরা পুরোপুরি নিরুৎসাহিত করছি, কারণ যখন লাইফ রিস্ক, একটা জীবন মরণের প্রশ্ন, এটা আমাদের কাছে ভালো লেগেছে যে প্রথম বাংলাদেশি হিসেবে সে ওখানে এভারেস্টে সে উঠলো। এটাই ভালো লেগেছে। ইতিহাসের অংশ আপনারা আসছেন, এটা আমরা কখনো ভাবিনি। এখন এত ভালো লাগতেছে, আর বিশেষ করে এইসব এই যে সাক্ষাৎকার হচ্ছে, টিভিতে দেখতেছি, সারা বিশ্বে তার নাম ছড়িয়ে পড়ছে। ডাক্তার হলে তো আমার ছেলে ওই বাংলাদেশেই ডাক্তার থাকতো হয়তো, বা সারা বিশ্বে তো তার নাম ছড়িয়ে পড়তো না। উনি স্বপ্ন দেখতে ভালোবাসতেন, আর উনি তখনই বলেছিলেন যে আমি 2010-এর মধ্যে এভারেস্ট পিক সামিট করব, আর সেটাই উনি করে দেখালেন। প্রিয় দর্শক, মুসা ইব্রাহিমের গর্বিত মা বাবার বক্তব্য শুনছিলেন। যে কোনো মা বাবা এরকম ছেলের জন্য গৌরব বোধ করবে, সেটাই স্বাভাবিক। সমগ্র বাংলাদেশ গৌরব বোধ করছে মুসা ইব্রাহিমের এই অনন্য সাফল্যের জন্য। আমাদের অনেকেই সেই ছোটবেলা থেকে সবাই শুনছে তেনজিং হিলারির নাম। এভারেস্ট এর চূড়ায় যারা আরোহণ করেছেন তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি তেনজিং এবং হিলারি। সে সময় যখন তেনজিং হিলারির গল্প আমরা শুনছি, তখন আমরা হয়তো কেউ কল্পনাও করতে পারিনি যে বাংলাদেশের ছেলে এই এভারেস্টের চূড়ায় উঠে বাংলাদেশের পতাকা তুলে ধরবে। সেটাই বাস্তব হলো। রবিবার নেপালের সময় সকাল 8টায় ঢাকায় পাওয়া খবরে জানা গেছে যে মুসা ইব্রাহিম সেই এভারেস্টের চূড়া স্পর্শ করেছে। তার দুজন সহকর্মী যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারা আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি প্রথমে জনাব এনাম তালুকদারকে জিজ্ঞেস করব, এই মুসা ইব্রাহিমের এই সাফল্যের কথা শুনে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল? প্রাথমিকভাবে আমি আসলেই অত্যন্ত খুশি হয়েছি, কারণ এটা শুধু মুসা ইব্রাহিম না, সারা দেশের জন্য গৌরব। কেন বাংলাদেশের পতাকা এভারেস্টের চূড়ায় উঠবে, এটা আমরা অনেকে স্বপ্ন দেখতেছিলাম যারা অন্তত মাউন্টেনিয়ারিংয়ের সাথে জড়িত। সেই সবার স্বপ্ন সফল করছে মুসা। এটা সবার জন্যই গৌরবের বিষয়। ধন্যবাদ। জনাব তৌহিদ হোসেন। আমি যখন নিউজটা পাই, আমি মানে খুবই আনন্দিত হয়েছি, কারণ উনি আমি এই ক্লাবেরই একজন মেম্বার, এবং এই মাউন্টেনিং ওনার হাত ধরেই আমার শুরু। 2008-এ উনি আমাকে সুযোগটা দিয়েছিলেন। এজন্য মানে আমি খুবই আনন্দিত, মানে এটা বলে বোঝানোর মতন না। ধন্যবাদ। আমি আবার এনাম সাহেবের কাছে যাই। আপনারা তো জানেন যে উনি যখন রওনা হয়েছেন এপ্রিল মাসের 12 তারিখ থেকে শুরু হয়েছিল। তো এখন আপনারা কি এইবার এরকম আশাবাদী ছিলেন যে এই অভিযানেই উনি চূড়ায় উঠতে পারবেন? উনি তো আরও কয়েকবার চেষ্টা করেছিলেন। আসলে পর্বতারোহণের বিষয়টা হলো যে ঠিক আপনার সামিট হবে কি হবে না এটা নিশ্চিত করে বলা যায় না। যেমন পিট অ্যাথেন্স তার একটা সাক্ষাৎকারে বলতেছিলেন যে পিট অ্যাথেন্স হলো নন শেরপাদের ভিতরে হাইয়েস্ট 7বার সে এভারেস্ট ক্লাইম্ব করছেন, কিন্তু তিনি বলতেছিলেন যে খুব ভালো মাউন্টেনিয়ারও গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে এইবার সে ওই শিখরে উঠতে পারবে, সে এভারেস্টই হোক অন্য শিখরে হোক। এটার সাথে অনেক কিছু জড়িত। আবহাওয়া কীরকম, তার শারীরিক অবস্থা, ওই পার্টিকুলার সময়ে তার শারীরিক অবস্থা কীরকম ছিল, তার পূর্ব প্রস্তুতি কীরকম ছিল, এগুলো সব কিছু মিলিয়ে আসলে সফলতা আসে। তো আবার
খুব অনভিজ্ঞ লোকও মানে স্বল্প অভিজ্ঞ, অনভিজ্ঞ বলাটা ঠিক হবে না, স্বল্প অভিজ্ঞতা নিয়েও পর্বত আরোহণ করে আসা সম্ভব যদি এই সবগুলো কন্ডিশন মিট করে, অর্থাৎ তার শারীরিক কন্ডিশন ভালো ছিল, আবহাওয়া ভালো ছিল, সব মিলিয়ে। তো আমি যেটা মুসাকে কাছের থেকে দেখেছি সেটা হলো যে ওর অদম্য আগ্রহ। আর মুসার এই পুরো আমার হাত ধরেই ওর পাহাড়ে যাওয়া, আসলে পাহাড় এবং পর্বত 2001-এর শেষের দিকে ওকে বান্দরবনে আমার সাথে যায়, এভাবেই শুরু ওর। তারপরে আসলে ওটা বিষয়টা ছিল ও পর্বতে যেতে চায়। আমাকে আমার এক বন্ধু ফোন করে বসলো যে পাহাড়ে, আপনি তো পাহাড়ে ট্র্যাক করে বেড়ান, আমার একজন আপনার সাথে যেতে চায়। আমি জিজ্ঞেস করলাম সে কে? বল মুসা ইব্রাহিম, ওকে কি আপনার ফোন নাম্বার দিতে পারে? আমি বললাম হ্যাঁ অবশ্যই দাও। তো মুসা ইব্রাহিমকে ফোন নাম্বার দেওয়া হলো, ফোনে কথা হলো, বাসায় আসতে বললাম, দেখলাম ছেলেটা, তখনই দেখলাম তার ভিতরে একটা অদম্য আগ্রহ আছে। তো তারপর সাহস পেলাম না, আমি আসলে আন্নপূর্ণায় ট্র্যাক করতে যাব, তো এত বড় একটা ট্র্যাকে যাব, কাকে নিয়ে যাচ্ছি তাকে তো একটু যাচাই করে দেখার দরকার আছে। তো ওই যাচাই হিসেবে আমি মুসাকে বান্দরবনে নিয়ে যাই। তো পরে দেখলাম যে না, তার যে আগ্রহ আছে এটা দিয়ে সম্ভব। পরে 2002-এ ওকে নিয়ে আন্নপূর্ণা ট্র্যাক করি, এভাবেই শুরু। তো ওর যেই আগ্রহ এবং তার অদম্য ইচ্ছা, এটা দেখে আমার কাছে মনে হচ্ছিল হয়তো ওর পক্ষেই সম্ভব হবে, এবং সেটাই সত্যিকারভাবে সেটাই সত্যি হলো। সম্ভব হলো। তহিদ, আপনার কি মনে হয় আপনার সঙ্গে যখন কথাবার্তা বলেছে তখন এই অভিযানে তার দৃঢ়তার পরিচয় কিরকম পেয়েছিলেন আপনি, বিশেষ করে এই অভিযানে? বিশেষ করে এই অভিযানে না, আমি 2008 থেকে দেখছি, তখন থেকে আমাদের ক্লাবের একটা টার্গেটই ছিল, আমাদের একটা স্লোগান আছে, মিশন এভারেস্ট ভিশন 2010। আমাদের ভিশনই ছিল 2010-এ অ্যাচিভ করবেন। জি, এটা আমাদের ক্লাব প্রতিষ্ঠিত হয় 2007-এ, তখন থেকে এটা আমাদের স্লোগান, এবং এটা এখন সাকসেসফুল, এটা বলতে পারতেছি। তাহলে এই স্লোগানটাও নেপথ্যে কাজ করেছে বলা যেতে পারে, যে 2010 যেহেতু আসছে। 2010, এবং এটা মুসা আমাকে সবসময় বলতে, এনাম ভাই 2010-এ কিন্তু সামিট করব আমরা, এবং টার্গেট কিন্তু 2010-2010-এই হতে হবে। তাহলে দেখা যাচ্ছে এরকম একটা লক্ষ্যমাত্রা স্থির করাটা খুব জরুরি এই ধরনের কাজে। হ্যাঁ, আপনাকে ড্রাইভিং ফোর্সটা ভালো কাজ করে। জি, এতহিত কি বলতে চাচ্ছেন আরো? মানে এনি হাউ, আমি যেটা দুটো এক্সপিডিশন করে বুঝেছি, এনি হাউ যে 2010-এর ভিতরেই এভারেস্ট সামিট হবে, সে মুসা ভাই হোক বা আমাদের ক্লাব থেকেই যে কেউ একজন করতে পারবে। বাট কোনো একটা কারণে, বিশেষ করে ফিনান্সিয়াল কারণেই আমাদের টিমটা কাটেল করা হয়েছে, এবং লাস্ট মোমেন্টে ডিসিশন নেওয়া হয়েছে যে মুসা ভাই একাই যাবে। কতজন ইন্টারেস্টেড ছিল যাওয়ার জন্য? আমাদের টিম 6 জনের একটা টিম, প্রাথমিক টিম সিলেকশন হয়েছিল, তারপরে ফিনান্সিয়াল কারণে টিমটা কাটেল করা হয়েছে। আমি একটু এর সাথে কথা যোগ করি, সেটা হলো যে ধরেন এই 6 জনের যদি একটা টিম যাওয়া হয়, যে খরচটা হবে, যেটা প্রাথমিক একটা হিসাব করা হয়েছিল, ধরেন প্রায় 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা তো এবং কারো পকেট থেকে দেওয়া সম্ভব না, তার মানে স্পন্সর, এবং এটার কোনো খুব একটা ভালো সাড়া পাওয়া যাচ্ছিল না। এটা কমতে কমতে এমন অবস্থায় এসে দাঁড়াইছে, তারপরে দেখা গেল যে না, তাহলে একজনকেই যেতে হবে। কিন্তু একজন একটা রিস্কি হয়ে গেল না, বাংলাদেশের মাত্র একজন, বাকিরা বিদেশি, যদিও আরো অনেক একসঙ্গে গেছে, বাকিরা সবাই বিদেশি। এটা আপনারা কিভাবে দেখলেন জিনিসটা, যে একজন, যদিও আর্থিক ব্যাপারটা একটা খুব জরুরি বিষয়, কিন্তু এই অ্যাঙ্গেলটাও কি দেখেননি যে বাংলাদেশ উনি একটু নিঃসঙ্গ থাকবেন? নিঃসঙ্গ ঠিক বলা যাবে না, কেন আমরা যাদের সাথে যাচ্ছি তারা আমাদের খুবই কাছের, বলবো এই অর্থে যে এদের সাথে এক্সপেডিশন করা হয়েছে, স্পেশালি যে মাউন্টেনে আমরা যে শেরপাদের সাথে যাই, একটা এক্সপেডিশন করলে তারা বন্ধুর চেয়েও আপন হয়ে যায়, অর্থাৎ ফ্যামিলি মেম্বার হয়ে যায়। সো এটা মুসা অবশ্যই নিঃসঙ্গ ফিল করবে না, কারণ হলো ও এই একই অর্গানাইজেশনের থ্রুতে সে এক্সপেডিশন করছে, হয়তো 4-5 জন তার অবশ্যই পরিচিত ছিল, এবং এরা শুধু পরিচিত না, একই পরিবারের সদস্যের মতো কাজ করে, যেহেতু আরো কয়েকবার গিয়েছে। আচ্ছা প্লিজ। যেহেতু বেস ক্যাম্পে আমরা যখন থাকি, জি 6 জন, আমরা গত অন্নপূর্ণা 4-এর কথা বলি, আমরা বাংলাদেশ থেকে আমরা 2 জন গেছি ক্লাইম্বিং টিমে, আমি আর মুসা ভাই, এবং বাদ বাকি যারা ছিল সবাই নেপালি। কিন্তু আমরা ওখানে যতদিন ছিলাম মনে হচ্ছিল একটা ফ্যামিলি, জাস্ট এ ফ্যামিলি, যা ফ্যামিলির মতো না হলে ওই জায়গায় মানে
হোম সিকনেস যেটা বলে আর কি, এটা দেখা দিবে, কারণ আমি কারোর সাথে কমিউনিকেট করতে পারতেছি না, মানে এই একটা প্রবলেম। পুরো পুরো অভিযানটা কতদিনের ছিল আপনার, যেটা লাস্ট অন্নপূর্ণায় যেটা গেছে? আমাদের টোটাল ঢাকা টু ঢাকা 28 দিনের মতো লাগছিল। মানে 28 দিনের 25-26 দিন অন্তত একসঙ্গে থাকতে হয়েছে। হ্যাঁ। 25-26 দিন একসঙ্গে থাকতে হয়েছে। আমি আবার নাম সাহেবের কাছে যাই। ঢাকার কয়েকটি সংবাদপত্রের খবর পড়ে এবং খবরের ট্রিটমেন্ট দেখে মনে হয়েছে, খবরের ভাষা দেখে মনে হয়েছে যে তারা এই এভারেস্ট শৃঙ্গে ওঠার এই পুরো নিউজটাকে অতটা আনুষ্ঠানিক নিউজ হিসেবে দেখতে চাচ্ছে না, যে এখনও এটা ইনফর্মালি জানা গেছে। আসলে ব্যাপারটা কি? এটার কি আরও আনুষ্ঠানিকতার ধাপ আছে কোনো, আপনারা যেভাবে খবর সংগ্রহ করেছেন? আনুষ্ঠানিকতা বলতে আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় এখানে যে যোগাযোগের বিষয়টা, যেহেতু এখনো মুসা ইব্রাহিম বেস ক্যাম্পেও নেমে আসতে পারেনি, অ্যাডভান্স বেস ক্যাম্পে আমরা আশা করতেছি কিন্তু আজকে সন্ধ্যায় তো নামার কথা। 3 দিন লেগে যাবে। আচ্ছা। 3 দিনের কমে সে নামতে পারবে না। সো 3 দিন পরে হয়তো বেস ক্যাম্পে একটা স্যাটেলাইট ফোন আছে, 3 দিন পরে হয়তো সরাসরি ওর সাথে কথা বলা যাবে। অন্যথায় আবার আমাদের যে বাংলাদেশ দূতাবাস আছে তারা তো কনফার্ম করেছে। তারা কনফার্ম করেছে এবং আমাদের প্রধানমন্ত্রীও এজন্য অভিনন্দন জানিয়েছেন। আমি বিবিসির খবরও শুনেছি, তাতে আমার মনে হয় না সন্দেহ থাকার কোনো অবকাশ না, আছে। সন্দেহ শব্দটা আমি ব্যবহার করিনি। অফিসিয়ালি এই জায়গায় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, আনুষ্ঠানিকতা, সেটার একটা বিষয় আছে। যেমন নেপাল দিক থেকে অর্থাৎ সাউথ ফেস থেকে যারা ক্লাইম্ব করে, এটা নেপাল সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। আচ্ছা, এখানে একটা সরকারের রোল আছে। হ্যাঁ, কিন্তু তিব্বতান সাইড থেকে অর্থাৎ নর্থ ফেস দিয়ে যে ক্লাইম্বটা হয়, সেটা আনুষ্ঠানিকতা, মেইন আনুষ্ঠানিকতা তিব্বত থেকে হবে। আচ্ছা, সে এই অংশটা যেহেতু তিব্বতের সাথে যোগাযোগটা আসলেই জি। ভালো না, বিধায় আমরা এখনো ঠিক সঠিক নিউজ, সঠিক বলবো না, মানে দ্রুত নিউজ খবর পাচ্ছি না। আচ্ছা, আমার মনে হয় আমাদের অনেক দর্শক হয়তো পুরোপুরি বুঝতে পারছেন না যে তিব্বত সাইড থেকে কিভাবে ক্লাইম্ব করবে, বা নেপাল সাইড থেকে। আপনার কাছে তো ম্যাপ আছে, আপনি কি একটু ম্যাপে জিনিসটা ডেমনস্ট্রেট করবেন? এমনভাবে ধরুন যেন ক্যামেরায় আসে। এইখানে মোটামুটি একটা রাফ ম্যাপ আছে, সেটা হলো যে শুধু ধাপগুলো বলা যাবে। এটা হলো অ্যাডভান্স বেস ক্যাম্প। অ্যাডভান্স বেস ক্যাম্পের পরে 3 থেকে 4টা ক্যাম্প করা হয়, সাধারণত 4টা হলে পরে কমফোর্টেবল হয়। 4 নম্বর ক্যাম্প যেটা সামিট ক্যাম্প, এখান থেকে হলো সামিট পুশ বলা হয়, অর্থাৎ ফাইনাল ক্লাইম্বের জন্য যাওয়া হয়। এই হলো সামিট অর্থাৎ এভারেস্টের চূড়া। আর সাউথ নেপালের দিক থেকে যদি আমি দেখি, নেপালের দিক থেকে শুরু হয় হলো কম্বু আইসফল। এটা খুব মানে পৃথিবীতে নামকরা একটা হিমবাহ বলতে পারেন। এই হিমবাহর ঠিক পাদদেশেই হলো বেস ক্যাম্প তৈরি করা হয়। তারপরে আপনার 4টা ক্যাম্প উপরে থাকে, এখান থেকে ফাইনালি সামিট পুশ করা হয়। তো যে কারণে আপনার আমরা মুসা ইব্রাহিম, আমি একটু দুটো পয়েন্ট অ্যাড করতে চাই। কেন সে বলতে পারে যে তিব্বতিয়ান সাইডে গেল? তিব্বতান সাইডে একটা প্রশ্ন আসতেই পারে, দর্শকরা ভাবতে পারেন যে নেপালের সাইড থেকে কেন গেল না, তিব্বতান সাইড থেকে কেন গেল। নেপালের সাইড থেকে আপনার সময় বেশি লাগে। এটা যদিও ট্রেডিশনাল রুট বলা হয়, কারণ হলো এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে এরা এই সাউথ সাইড দিয়ে, নেপাল সাইড দিয়ে পর্বত আরোহণ করেছিলেন, এই জন্য এটাকে ট্রেডিশনাল রুট বলা হয়। এই ট্রেডিশনাল রুটের সুবিধাটা হলো যে এই রুটে সবচেয়ে বেশি ক্লাইম্ব হয় এবং মোটামুটি রুট সম্বন্ধে সবার ভালো ধারণা আছে, কিন্তু সময় বেশি লাগে, বিধায় খরচও বেশি। আর যদি আমি নর্থ ফেস দিয়ে ক্লাইম্ব করে কেউ, তাহলে পরে সময়টা কম লাগে। সময়টা কম লাগা মানে খরচ কম। যেহেতু মুসা ইব্রাহিম ওর অর্থ সংগ্রহ করতে ওর বেশ